আমরা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা পড়ছিলাম। পরমাণু নিউক্লিয়াস বা অ্যাটমিক নিউক্লিয়াস। এর আগের দিন আমরা সব বুঝেছিলাম যে তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ কেমনভাবে হচ্ছে, আর এই প্রমাণটা করেছিলেন কে? রাদারফোর্ড। যে আলফা বিটা গামা রশ্মি বের হচ্ছে, সে আগের ক্লাস যদি তোমরা দেখে থাকো তাহলে মনে করতে পারবে যে এরকম ধরনের একটা সীসার পাত্র কেন? কারণ হলো সীসার হলো তেজস্ক্রিয় এ করতে সক্ষম, বিকিরণ করতে। তো এই দিকে বিকিরণটা হবে না, এই দিকে হচ্ছে। আর আমরা এদিকে চৌম্বক ক্ষেত্র রেখে দিয়েছি, চৌম্বক ক্ষেত্র। এবং দেখা গেল যে একটা ধনাত্মকের দিকে বেঁকে গেল, একটা ঋণাত্মকের দিকে বেঁকে গেল, আর একটা সোজাসুজি গেল, এদিকে ফটোগ্রাফি প্লেট থাকলো। তো আমরা এই তিন ধরনের রেশি আলফা বিটা আর গামা দেখেছিলাম। একটা ইলেকট্রন কণার স্রোত, একটা ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসের স্রোত, ধনাত্মক আধানযুক্ত এইটা ধনাত্মক আধানযুক্ত আলফা কণার স্রোত, বা ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত। ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত, ঋণাত্মক আধানযুক্ত উচ্চ শক্তি সম্পন্ন, এটা কিন্তু শক্তি খুব বেশি, সেটা কি? বিটা কণার স্রোত, উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। আর 3 নম্বর যেটা সোজাসুজি ছিল সেটা কি? গামা রশ্মি বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, তাহলে আমরা এই 3 ধরনের এই প্রমাণটা কে করেছিলেন? প্রমাণটা করেছিলেন রাদারফোর্ড। আলফা বিটা গামা, ঠিক আছে, এই 3 ধরনের রশ্মি পেয়েছিলেন। তো আলফা রশ্মিটা কি ছিল? আলফা রশ্মিটা ছিল হিলিয়াম কণা স্রোত। বিটা রশ্মিটা কি ছিল? ইলেকট্রন কণা স্রোত। আর গামা রশ্মিটা কি ছিল? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম। এবার এগুলোর কিছু আমরা ধর্মগুলো দেখব। যে 1 নম্বরে আসি আমরা নেচার। আলফা বিটা গামা, নেচারটা কি? নেচার বা প্রকৃতি হলো যে আলফা হলো ধনাত্মক, বিটা হলো ঋণাত্মক, আর গামা হলো কি? নিস্তড়িত। ঠিক আছে, আমাদের যেমন পরমাণু নিউক্লিয়াসে যেমন নিউট্রন থাকে তেমন হলো গামা। নেচার প্রকৃতি কি দাঁড়ালো? আলফা পজিটিভ, বিটা নেগেটিভ, আর এটা হলো কি? নিস্তড়িত আধান। এই আধানটা কি? ধনাত্মক, ঋণাত্মক, নিস্তড়িত। ঠিক আছে, প্রকৃতি কি? এটা হলো হিলিয়াম কণা স্রোত, এটা ইলেকট্রন কণা স্রোত, আর এটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সরি, এটা নেচার হবে, আর আধান হবে এটা, আধান বা চার্জ। ঠিক আছে, এইটা হবে আধানটা হবে এটা, আর নেচারটা হবে এটা। হিলিয়াম কণা স্রোত সেটা হলো কি? আলফা, এখানে দেখতেই পাচ্ছ লিখেছি। বিটা কণা স্রোত কোনটা? ইলেকট্রন। আর গামা স্রোত কোনটা? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা নিস্তড়িত। ঠিক আছে, ভর। এরপর আমরা আসি ভর। ভর কার বেশি? এটার ভর হলো মোটামুটি বা কম, এটা হলো বেশি, আর এটা হলো খুবই বেশি। আলফাটা, এই 3 জেনের মধ্যে আলফার ভর সব থেকে কম, তার মাঝামাঝি হলো কার? বিটা, আর এটার কি? সরি, এটা ভুল হলো। ভর হলো সব থেকে বেশি কার? আলফার। সব থেকে কম এইটার। সব থেকে বেশি হলো আলফা, কম। আর এটা কি? এটা তো তরঙ্গ, এর ভর তো থাকবে না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ভর সব থেকে বেশি কার? আলফার। সব থেকে মাঝারি বা কম বিটার, আর নেই কার? গামা। কারণ নেই কেন? কারণ হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবার আসি আমরা ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা আবার কি? ভেদন ক্ষমতা হলো যে ভেদ করে যাওয়ার ক্ষমতা, কোনো কিছুকে ভেদ করে যাওয়ার ক্ষমতা। এটার হলো কম, এটার বেশি, আর এটা হলো খুবই বেশি। আলফার ভেদন ক্ষমতা কম, বিটার বেশি, আর গামার হলো খুবই বেশি। ঠিক আছে, আয়নায়ন ক্ষমতা। আয়নায়ন ক্ষমতা আবার কি? আয়নায়ন ক্ষমতা বা আয়নাইজড পাওয়ার কি? হলো কোনো গ্যাসকে আয়নিত করছে। যেমন আমরা
H2 হলো গ্যাস, এটাকে H++ করে ফেলছে। হাইড্রোজেন গ্যাস তো নাকি অন্য কিছু তরল? হাইড্রোজেন গ্যাস এই H2টাকে H++H+ তৈরি করে ফেলছে, এটাকে গ্যাসে মানে আয়নিত করে ফেলছে। হাইড্রোজেন গ্যাস তো এই গ্যাসটাকে আয়নিত করছে, আয়নে তৈরি করছে। এটা কি আয়ন? এটাও আয়ন। তাহলে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কার কেমন? এটার হলো সর্বোচ্চ বা সব থেকে বেশি কার? আলফার। মাঝারি হলো কার? বিটার। সামান্য বা খুব কম কার? সেটা হলো গামার। তাহলে আয়নায়ন ক্ষমতা সব থেকে কার বেশি? সর্বোচ্চ কার? আলফার। মাঝারি কার? বিটার। সব থেকে কম কার? গামার। ঠিক আছে, বোঝা গেল? এই আয়নন ক্ষমতা আর ভেদন ক্ষমতা এই দুটো পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে? আয়নন ক্ষমতার কমটা আর ভেদন ক্ষমতার ক্রমটা পরীক্ষায় আসে। তাহলে আয়নন ক্ষমতা সব থেকে কার? আয়নন ক্ষমতার আমরা যদি ক্রম বের করি তাহলে কি হবে? আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। ভেদন ক্ষমতা যদি করি আমরা কি দাঁড়াবে? তাহলে ভেদন ক্ষমতা দাঁড়ালে গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা। এটা কি? এটা হলো ভেদন ক্ষমতা আর এটা আয়নন ক্ষমতা। ঠিক আছে, এই দুটো কিন্তু খুব পরীক্ষায় খুব আসে, ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই দুটো ইম্পর্ট্যান্ট। এবার এই নিউক্লিয়াস থেকে এই আলফা বিটা গামা রশ্মি যখন নির্গত হচ্ছে তাহলে আমাদের যে মৌলটা থেকে নির্গত হচ্ছে সেটার কি হয়? অথবা তেজস্ক্রিয় পদার্থ কোন নিউক্লিয়াস থেকে যখন আলফা বিটা আর গামা এই 3 রশ্মি বের হয় তখন মূল পরমাণুটাকে বলা হয় জনক পরমাণু। জনক পরমাণু কোনটা? যে পরমাণু থেকে আমাদের আলফা বিটা আর গামা এই 3টে রশ্মি বের হলো, আলফা বিটা গামা এই 3টে রশ্মি বের হলো, সেটাকে বলা হয় জনক পরমাণু। ঠিক আছে, জনক পরমাণু কোনটা? আলফা বিটা গামা, যেটা থেকে আমাদের তেজস্ক্রিয় রশ্মি বের হলো। ঠিক আছে, নতুন যেটা তৈরি হলো বা জনক পরমাণু থেকে এগুলো বের হয়ে যাওয়ার পর যেটা তৈরি হলো সেটাকে বলা হয় দুহিতা পরমাণু, বা এগুলো বাংলা ভাষা। ঠিক আছে, দুহিতা পরমাণু বাংলায় বলে। দুহিতা পরমাণু কখন? জনক পরমাণু থেকে যখন আলফা বিটা গামা এগুলো বের হয়ে গেল। তো যখন কোনো মৌল থেকে বা জনক পরমাণু থেকে আলফা রশ্মি বের হয়ে যাচ্ছে, সাপোজ এক্স, এটা জেড, এটা বা আমরা এইভাবে না লিখে এক্স, এ আর জেড, পরমাণু ক্রমাঙ্ক এ, ভর সংখ্যা জেড। ঠিক আছে, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি এক্স এ জেড, এটা হলো কি? জনক পরমাণু। এটা থেকে আমাদের আলফা বিটা গামা এগুলো বের হচ্ছে। ঠিক আছে, আলফা বিটা গামা এটা বের হচ্ছে। এটা কি? অ্যাটমিক মাস, মানে কি পরমাণুর ভর, আর জেডটা কি? পরমাণু ক্রমাঙ্ক। যখন কোনো মৌল থেকে একটা আলফা কণা বের হবে, আলফা কণা বের হওয়া মানে কি? একটা হিলিয়াম বের হওয়া। হিলিয়ামটা কি ছিল? He 2 আর 4। তাহলে এখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যাওয়ার মানে কি? একটা এই বেরিয়ে গেল, এটা হিলিয়াম কণা বেরিয়ে গেল, একটা বেরোচ্ছে মানে কি? এইটা বেরিয়ে গেল। তাহলে এই যে নতুন মৌলটা তৈরি হলো তার ভর সংখ্যার পরমাণু ক্রমাঙ্ক কত হবে? এইটার কত ছিল? 2 আর 4। তাহলে যেটা বেরিয়ে গেল সেটা কি? 2 4 বেরিয়ে গেল। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত কমে গেল? 2। তাহলে Z-2 হবে। আর এ বা মাস কতখানি কমলো? 4। তাহলে যেটা তৈরি হলো তাহলে A-4। বোঝা গেল? প্লাস 2 হিলিয়াম 4। বোঝা গেল? তাহলে এটা কি ছিল? আমাদের জনক পরমাণু, আর এটা আমাদের কি? দুহিতা পরমাণু। জনক পরমাণু থেকে একটা আলফা কণা, তার মানে কি? 2 পরমাণু ক্রমাঙ্ক 4 ভর সংখ্যার একটা এলিমেন্ট বেরিয়ে গেল। তাহলে যেটা আসলো, যেটা আমাদের দুহিতা পরমাণু তৈরি হলো, সেটাতে পরমাণু ক্রমাঙ্ক 2 কম হবে, ভর সংখ্যা 4 কম হবে, আর একটা আমাদের হিলিয়াম কণা একটা। ঠিক আছে, এইরকমভাবে আমরা যদি দেখি বিটা কণা যদি নির্গত হয় তাহলে কি হয়? জেড এ বিটা কণা মানে বের হয়ে যাওয়া মানে কি? -1E0। -1E0 মানে কটা? একটা বিটা কণা বের হয়ে যাচ্ছে, একটা বিটা কণা। তার মানে যে বিটা কণাটা বের হচ্ছে সেটা তো এইটা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক -1 মানে কি? 1 বেড়ে যাচ্ছে। আর ভর সংখ্যা 0 মানে চেঞ্জ হচ্ছে না। তার মানে কি হবে? ভর সংখ্যা 0ই থাকলো, মানে চেঞ্জ হচ্ছে না, এ যা ছিল তাই থাকলো। আর জেড এর সাথে কি হবে?
এক যোগ হয়ে যাবে, কারণ কি -1, -1 মানে কি এক দিয়ে বের হচ্ছে, এক পরমাণু ক্রমাঙ্ক যোগ করে তারপরে বের হচ্ছে, তার মানে এটা ইয়ে হলো। আর এখানে কি হলো, -1E0, বোঝা হলো। আমরা তারপরেরটাই আসি, 3 নম্বরটা, যেটাতে কি বলছে যে গামা রশ্মি যখন বের হচ্ছে, গামা রশ্মি ZA, গামা রশ্মি যখন বের হচ্ছে, গামার তো কিছু নেই, এটা তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা জনক পরমাণু যা ছিল দুহিতা পরমাণুও তাই থাকবে, তার মানে কি XZA, বোঝা গেল। তাহলে আমি আবার রিপিট করি, এখানে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা গামা রশ্মি। তাহলে আমি রিপিট করি যে এটা হলো আমাদের কি জনক পরমাণু, যেটা থেকে আলফা কণা একটা বের হয়ে গেল। আলফা কণা একটা বের হয়ে যায় মানে কি, আলফা কণা মানেই হলো হিলিয়াম কণা, একটা হিলিয়াম কণা, হিলিয়াম কণার পরমাণু ক্রমাঙ্ক 2, ভর সংখ্যা 4, তার মানে একটা বেরিয়ে গেছে, তার মানে পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যাবে, ভর সংখ্যা 4 কমে যাবে, তাই হলো দেখো 2 কমে গেল, 4 কমে গেল। বিটা কণা কি, বিটা কণা বের হয়ে যাওয়া মানে কি, একটা ইলেকট্রন বের হয়ে যাও, -1E0, -1টা কি পরমাণু ক্রমাঙ্ক, মানে কি একটা দিয়ে বের হয়ে গেল, মানে পরমাণু ক্রমাঙ্ককে এক যোগ করে তারপরে বের হয়ে গেল, তার জন্য এখানে Z+1 হয়ে গেল। আর এটা একটা কি একটা ইলেকট্রন। গামাটা কি, গামাটা যখন গেল তখন ওর কোনো কিছু পরিবর্তন হলো না, ঠিক আছে। আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে যখন একটা তেজস্ক্রিয় বিঘটন হয় তখন আলফা এবং বিটা একসঙ্গে বের হয় না। এর আগে আমি প্রথম দিকে যখন বলেছিলাম তখন আলফা আর বিটা বলেছিলাম যে একসঙ্গে বের হয় না, একটি আলফা অথবা একটা বিটা, তার সঙ্গে গামা, হয় আলফা গামা অথবা বিটা গামা বের হয়, কিন্তু কখনোই আলফা বিটা একসঙ্গে বের হয় না। আলফা বিটা কখনোই একসঙ্গে বের হয় না, বের হয় কি, কখনোই আলফা বিটা একসঙ্গে বের হয় না, বের হয় কি, হয় আলফা গামা অথবা বিটা গামা, এই দুটো অথবা এই দুটো একসঙ্গে বের হয়। তো আজকে এই পর্যন্তই, এরপরের দিন তেজস্ক্রিয়তার ব্যবহারটা দেখবো আমরা, ঠিক আছে।